আসসালামু আলাইকুম সবাইকে। আজকের 32তম লেকচারে তোমাদের সবাইকে আমি অনুরোধ করব, আজকে আমি স্বাগতম জানাচ্ছি না, আজকে আমি অনুরোধ করব যে এই ক্লাসটা তোমরা প্লিজ শেয়ার করো, কারণ এই ক্লাসটা এতটাই এক্সাইটিং হবে, এতটাই ইম্পর্টেন্ট টপিক এখানে আলোচিত হবে। সো তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ অ্যাডমিশন বলো বা একাডেমিক বলো, উভয়ের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি তোমাদের সবাইকে বলবো যে ক্লাসটা সবাই শেয়ার করার চেষ্টা করবা, কারণ এখানে অনেক কিছু আলোচনা হবে, অনেক কিছু আলোচনা হবে। এবং আজকের ক্লাসের টপিকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক এবং রেজোন্যান্স। সো টপিকটা খুবই ইন্টারেস্টিং, সবাই মুখস্থ করার চেষ্টা করে আজকে আমরা বুঝে বুঝে পড়াশোনা করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমি বলতেছি সেটা হচ্ছে কি অর্থপ্যারা এবং মেটা গ্রুপের মধ্যে ডিফারেন্স কি কি। অর্থাৎ এই চারটা যেটা আমি অঙ্কন করছি টেবিল, সেখানে আমি আলোচনা করব অর্থপ্যারা গ্রুপ এবং মেটা নির্দেশক গ্রুপের মধ্যে ডিফারেন্সটা কি কি। সো খেয়াল করে দেখো, নরমালি অর্থপ্যারা গ্রুপ কাকে বলে আমি জাস্ট মুখে একবার বলবো, এরপর আবার লিখে দিব, মুখের কথাটা বোঝার চেষ্টা করো। কি বললাম? যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলের অর্থপ্যারা অবস্থায় প্রবেশ করে, সেই সব গ্রুপগুলোকে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থাৎ আমি ফার্স্ট আগে ডেফিনেশনটা লিখে দিব, তোমরা আমার সাথে সাথে লেখার চেষ্টা করবে, আমার সাথে সাথে লেখার চেষ্টা করো। খেয়াল করে দেখো আমি কি বললাম, যেসব গ্রুপ, আমি একটু আস্তে আস্তে লিখবো কারণ আমি চাচ্ছি জিনিসটা গোছানো ভাবে লিখতে। দেখো, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে, হাত তেল তেল হয়ে গেছে, দেখো যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে, প্রথম প্রতিস্থাপক রূপে, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি, অর্থাৎ যারা রেজোন্যান্স পড়বা চিন্তা করতেছো তাদেরকে অবশ্যই ভাইয়া কি পড়তে হবে, অর্থপ্যারা নির্দেশক আর মেটা গ্রুপগুলো বুঝতে হবে। সো যেসব গ্রুপ আজকে আমি পড়ানোর পরে তোমাকে আর মুখস্থ করতে হবে না, আমি জাস্ট দেখো যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি, আগত দ্বিতীয় গ্রুপটি, আগত দ্বিতীয় গ্রুপটি অর্থপ্যারা অবস্থান, আমি হাইলাইট করে দিচ্ছি, আগত দ্বিতীয় গ্রুপটি অর্থ ও প্যারা অবস্থানে, আগত দ্বিতীয় গ্রুপটি অর্থ ও প্যারা অবস্থানে প্রবেশ করে। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করে, সেসব গ্রুপকে বলা হচ্ছে, সেসব গ্রুপকে বলা হচ্ছে সেসব গ্রুপকে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। সেসব গ্রুপকে বলা হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আচ্ছা, একটু কষ্ট করো স্যার, বোরিং লাগতেছে আমি জানি, আমি লিখলে বোরিংই লাগে তাই না। সেসব গ্রুপকে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। ওকে, সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে শেষ করে দিব, আর লিখবো না, বাকিটা তোমরা নিজ দায়িত্বে লিখে ফেলো, কারণ আমি যাচ্ছি না জায়গা ওয়েস্ট হোক। ওকে, সেই সব গ্রুপকে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। ওকে, অর্থপ্যারা নির্দেশক গ্রুপটা নিজ দায়িত্বে লিখে ফেলো, অর্থপ্যারা লেখার পর নির্দেশক গ্রুপ। আচ্ছা, এখন এটা লিখছি না, এখন আমার কাজ হচ্ছে মেটা নির্দেশক গ্রুপটা নিয়ে লিখে ফেলা। সো দেখো, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক, সেম আবার আগের মতো যেসব গ্রুপ, খুবই ইন্টারেস্টিং কিন্তু, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে, প্রথম যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে, আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল লিখছি, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত থাকলে, উফ কেন যে ভুল করলাম, লিখে ফেলো বেনজিন, এভাবে আমার মতো করে লিখে ফেলো, কিছু করার নাই, বেনজিন বলে, হ্যাঁ ওকে ঠিক আছে। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত থাকলে, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলে অর্থপ্যারা অবস্থানে প্রবেশ করে, তাদেরকে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বলে। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে দেখো, মনে মনে মাথায় কোশ্চেন আসছে, ভাই কিচ্ছু বুঝি নেই। আমার কথা হচ্ছে আগে ফার্স্টে লিখে ফেলো, লেখা শেষ হয়েছে, আগে ফার্স্টে লিখো, তারপর আমি বুঝাচ্ছি। আবার লিখো, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত থাকলে, সেম আবার লিখো বেনজিন বলে লিখো
বেনজিন বলে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের, এখানে 8টা বলে লিখছি যে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের বলতে পারো, এটা আমি লিখে দিচ্ছি এখানে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের। যারা বুঝতেছো না কিছু তারা লিখো, বেনজিন বলয় মেটা অবস্থানে প্রবেশ করে। কোথায় অবস্থানে প্রবেশ করে? মেটা অবস্থানে। ডিফারেন্স কোন জায়গায় জানো? এখানে জাস্ট অর্থ প্যারার জায়গায় এখানে কি বসবে? মেটা বসবে। মেটা অবস্থানে প্রবেশ করে তাদেরকে অথবা সেসব গ্রুপকে তাদেরকে মেটা নির্দেশক গ্রুপ বলে। তাদেরকে কি বলা হয়? মেটা নির্দেশক গ্রুপ বলে, অর্থাৎ মেটা গ্রুপ বলে, মেটা নির্দেশক গ্রুপ বলে। তাদেরকে কি বলা হয়? মেটা নির্দেশক গ্রুপ বলে। লেখা হয়েছে। আচ্ছা, এরপর আসি এক্সাম্পলে। আচ্ছা, এক্সাম্পল বলতে আমি একটু এটা আসলে আমি একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, তোমাদেরকে এক্সপ্লেইন করি, খেয়াল করে দেখো। এক্সাম্পলটা খুবই সিম্পল। আমি 1 নম্বরের এক্সাম্পলের মধ্যে অবশ্যই আসবে এটা, যেহেতু ডেফিনেশন লিখেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল যেসব গ্রুপ, খেয়াল করে দেখো এখানে কি বলা আছে দেখো, ডিস্টার্ব করে দেখো। যেসব গ্রুপ বলতে ফার্স্ট অফ অল আগে একটা বেনজিন বলে থাকবে এরকম, ওকে। আচ্ছা, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে উপস্থিত থাকবে, আগে থেকে উপস্থিত থাকবে। ধরো আমি এখানে আগে থেকে উপস্থিত আছে কে? OH হচ্ছে আগে থেকে উপস্থিত আছে না? বলতে যেসব গ্রুপ, OH হচ্ছে একটা গ্রুপ, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে, প্রতিস্থাপক মানে হচ্ছে প্রতিস্থাপক কোনটা? যেটা প্রতিস্থাপিত হয়। OH হচ্ছে একটা প্রতিস্থাপক। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে উপস্থিত আছে। আগত দ্বিতীয় গ্রুপ বলতে কোনটা? আগত দ্বিতীয় গ্রুপ বলতে কোনটা? যেমন ধরো আমি এখানে ক্লোরিন দিলাম, আগত দ্বিতীয় গ্রুপ হচ্ছে এটা। এখানে আগত দ্বিতীয় গ্রুপ কোনটা? অবশ্যই ইলেকট্রোফাইল, কারণ এটাকে তুমি যদি ভাঙো একটা ক্লোরিন পজিটিভ আসবে, একটা ক্লোরিন নেগেটিভ আসবে, তাই না? সো এই যে ক্লোরিন পজিটিভ, এটা কি আমাকে বলো, সবাই বলো এটা কি? এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। এটা হচ্ছে কি? একটা ইলেকট্রোফাইল। সো এই ইলেকট্রোফাইল, আর এটা কি? এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল। হ্যাঁ, সো ক্লোরিন পজিটিভ আর ক্লোরিন হচ্ছে মাইনাস। তো ইলেকট্রোফাইল বেনজিনের সাথে অবশ্যই বিক্রিয়া করবে, কারণ এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আমরা জানি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয় তাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে আগে থেকে উপস্থিত কি আছে? OH। এটা হচ্ছে কি? প্রথম প্রতিস্থাপক গ্রুপে আগে থেকে উপস্থিত আছে, ওকে। এখন এই গ্রুপটা যেহেতু অর্থপ্যারা নির্দেশক, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো কি করে? পরবর্তী যে প্রতিস্থাপকটা আসবে সে কি করবে? তাকে অর্থ অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দেবে। অর্থ অবস্থান মানে কি? এখন কিছু পোলাপাইন জিজ্ঞেস করবে অর্থ অবস্থান মানে কি? অর্থ অবস্থান মানে হচ্ছে, লিখে রাখো সবাই, অর্থ মানে হচ্ছে কাছাকাছি। স্যার কিচ্ছু বুঝি না। আরে ভাই, সবকিছু বোঝাতে পারবো। অর্থ মানে হচ্ছে কি? কাছাকাছি। লিখছো? আচ্ছা, মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মাঝখানে। যেমন আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম হালকা পাতলা। মেটা মানে কি? মাঝখানে। প্যারা মানে কি? প্যারা মানে হচ্ছে কোনাকুনি। প্যারা মানে কি? প্যারা মানে হচ্ছে কোনাকুনি। প্যারা মানে হচ্ছে কোনাকুনি। অর্থাৎ আমি যদি এটা বইয়ের ভাষায় বলি, প্যারা মানে হচ্ছে 4 নাম্বার পজিশনে। কয় নাম্বার পজিশনে? 4 নাম্বার পজিশনে। মেটা হচ্ছে 3 এবং 5 নাম্বার পজিশনে, আর এটা হচ্ছে 2 এবং 6 নাম্বার পজিশনে। আস্তে আস্তে বুঝো সবকিছু। সো দেখো এটা কোন নাম্বার পজিশনে গেছে? কাছাকাছি না? এই কাছাকাছি 2 নাম্বার পজিশনে গেছে। এটাকে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, মানে এটা হচ্ছে অর্থ অবস্থানে গেছে। এই ক্লোরিনটা কোন অবস্থানে গেছে? অর্থ অবস্থানে গেছে, ওকে। এবং এখানে আরেকটা গ্রুপ যুক্ত হবে, মানে আরেকটা যৌগ উৎপন্ন হবে, যেটা হচ্ছে প্যারা। যেটা কি? প্যারা। সো প্যারা কত নম্বরে বলো? 4 নম্বরে। এই যে প্যারা 4 নম্বরে। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন যে ভাইয়া একটা কথা আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলেন। কোন কথাটা ক্লিয়ার করে বলেন? সেটা হচ্ছে ভাইয়া এতগুলো অবস্থান থাকতে সে 2 এবং 4 কেন বসলো? এটার জন্য তোমাকে পড়তে হবে রেজোন্যান্স, যেটা আজকে পড়াবো পার্ট 1। তার আগে আমি একটু মুছে দিই। এটা একটু হজবরল লাগতেছে না? ডাস্টার আমি কখনো সময় মতো কখনো পাবো না, এটাই আমি আসলে বিলিভ করি। সো পেয়ে গেছি আজকে। সো খেয়াল করে দেখো। সো আমি একটু হজবরল লাগতেছে, আমি এটা মুছে দিচ্ছি, কেমন? এখানে আমি শুধু লিখবো কি? ক্লোরিন। আচ্ছা, সো বোঝা গেছে Cl2। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি? ক্লোরো
ফেনল। সবাই আমার সাথে এগ্রি? আচ্ছা, এরপর এটি কি? প্যারা ক্লোরো ফেনল। ওকে, আচ্ছা এখন আমার সংখ্যাটা আমার সাথে সাথে মিলে দেখো, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপ বলতে কোনটা? এই ক্লোরিন প্লাসটা। আগত দ্বিতীয় গ্রুপটি যখন অর্থ প্যারা অবস্থান, অনেককে বলতে পারো ভাইয়া আপনি এখানে সমতাকরণ তো করেন, সমতাকরণ করো ভাই, এটা কোনো ফ্যাক্ট না, এটা করতে পারো নাও করতে পারো। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করবে। একটা হচ্ছে অর্থ আর হচ্ছে প্যারা অবস্থানে প্রবেশ করবে, তাকে বলা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। প্রশ্ন হচ্ছে কাকে বলা হচ্ছে অর্থ প্যারা? OH কে বলা হচ্ছে, কারণ OH হচ্ছে ক্লোরিনকে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দিচ্ছে। খেয়াল করে দেখো, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে উপস্থিত থাকলে, ওকে উপস্থিত আছে। আগত দ্বিতীয় গ্রুপ বলতে কোনটা? ক্লোরিন প্লাস, মানে ক্লোরিন ইলেকট্রোফাইলটা অর্থ প্যারা অবস্থান, এই যে অর্থ ও প্যারা অবস্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দিছে, সেজন্য এটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। এখন দেখো এটার एग्जांपल দেখো, এটার एग्जांपल দেখো। আবার আমি দিচ্ছি হচ্ছে কি বেনজিন বলাটা দিব এখন। ওকে, যেমন ধরো এটার एग्जांपलটা যদি করতে যাই, যেমন ধরো আমি সব সময় আগে করব নাইট্রো দিয়ে। নাইট্রো হচ্ছে একদম ম্যাটার নির্দেশক গ্রুপ। কিভাবে ম্যাটার নির্দেশক গ্রুপ চিনা হয় সেটা আলোচনা করতেছি। ধরো আমি নাইট্রোর সাথে এখন আমি অ্যাড করলাম ক্লোরিন, ক্লোরিন দিলাম। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো, নাইট্রোমূলক হচ্ছে একটা ম্যাটার নির্দেশক গ্রুপ। হ্যাঁ, ম্যাটার নির্দেশক গ্রুপ কি করে খেয়াল করে দেখো, যেসব গ্রুপ প্রথম কি বললাম, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলে ম্যাটা অবস্থানে প্রবেশ করবে। সেই সব গ্রুপকে যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি অথবা আগত দ্বিতীয় গ্রুপটিকে বেনজিন বলে ম্যাটা অবস্থানে প্রবেশ করাবে। ম্যাটা অবস্থানে প্রবেশ করাবে। ম্যাটা মানে কি? 3 এবং 5। তুমি এই 3 এটাও হিসাব করতে পারো অথবা ওদিকে হিসাব করতে পারো। ওদিকে লিখলো সেটাও 3 হবে, এদিকে লিখলো সেটাও 3 হবে, ঘুরে ফিরে সেম কথাই, কারণ নাম্বারিং শুরু হবে এখান থেকে 1 2 3 শেষ। আর আমি তোমাকে নামকরণ শিখিয়েছিলাম, যেমন এটার জন্য নামকরণ যদি বলা হয় কি হবে বলো? ম্যাটাক্লোরো বলতে পারো অথবা 3 ক্লোরো, ম্যাটাক্লোরো নাইট্রো শেষ। ওকে, সো আমাদের এখানে কাজটা শেষ। এখন চলে যাচ্ছি 2 নম্বর পয়েন্টে, কিভাবে এদেরকে চিনা হয়। দেখো অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলো কিভাবে চিনবো, মানে এদেরকে কিভাবে চিনবো? অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলো সবসময় একক বন্ধন বিশিষ্ট। শেষ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো সবসময় একক বন্ধন বিশিষ্ট গ্রুপ হয়। এবার 2 নম্বর লিখো, একক বন্ধন হবে। ম্যাটার নির্দেশক গ্রুপগুলো সবসময় দ্বিবন্ধন বিশিষ্ট হয়। সবসময় কি হয়? দ্বিবন্ধন, মানে ডাবল বন্ড দ্বিবন্ধন বিশিষ্ট গ্রুপ হয়। দ্বিবন্ধন বিশিষ্ট আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, আচ্ছা एग्जांपलটা খেয়াল করে দেখো। एग्जांपल হচ্ছে যেমন আমি যদি দিই, যেমন ধরো আর মানে কি? অ্যালকাইল মূলক। সকল অ্যালকাইল মূলক হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। আর এরপরে কমা দাও, কমা দিয়ে দাও OH। সকল OH হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তবে OH এর লোন পেয়ার আছে কয়টা জানো? OH এর লোন পেয়ার কয়টা আছে বলো? OH এর লোন পেয়ার কয়টা আছে? 2টা। ওকে, আচ্ছা এরপরে দেখো OH এর লেখার পর আমি এখানে লিখবো NH2। এমিনের লোন পেয়ার কয়টা আছে? একটা। এরপরে লিখতে পারবো হচ্ছে NH2 লেখার পরে লিখবা হচ্ছে X মানে হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনের লোন পেয়ার কিন্তু অনেক। হ্যালোজেনের লোন পেয়ার কয়টা? একটা, 2টা,
তিনটা। আচ্ছা, এরপরে হ্যালোজেন লেখার পরে লিখবা হচ্ছে কমা দাও, কমা দিয়ে হচ্ছে এখানে লিখবা হচ্ছে NHR NR2। হ্যাঁ, NHR NR2, NHR NR2, অর্থাৎ NHR NR2 মানে হচ্ছে, খেয়াল করে দেখো যে আর হচ্ছে অ্যালকাইল মূলক। হ্যাঁ, অ্যালকাইল মূলক, অর্থাৎ এমিনের সাথে একটা অ্যালকাইল মূলক থাকবে, আবার এমিনের সাথে দুইটা অ্যালকাইল মূলক থাকবে, এটাই বোঝানো হচ্ছে। এরপর আরটা বোঝানো হচ্ছে OR। কি বোঝানো হচ্ছে বলো? OR। OR মানে হচ্ছে ইথার মূলক। আর মানে এখানে আর দিয়ে কি বোঝাচ্ছে জানো? আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অ্যালকাইল মূলক। আর দিয়ে কি বোঝাচ্ছে বলো? অ্যালকাইল মূলক। আমার মনে হয় আর কাজ শেষ এখানে, সো আমি এখানে এটসেট্রা দিয়ে দিব। ওকে, আর এখানের মধ্যে কারা কারা আছে দেখো, NO2, CHO, COOH, সবগুলোতে কিন্তু ডাবল বন্ড আছে। NO2 তে ডাবল বন্ড আছে। এরপর খেয়াল করে দেখো SO3H, সবগুলোতে ডাবল বন্ড আছে। দেখাবো, মানে ডাবল বন্ড বলতে পারো বা ট্রিপল বন্ড বলতে পারো। যেমন এখানে বলতে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, মানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড বিশিষ্ট গ্রুপ হয়। যেমন ধরো আমি NO2 দিলাম। আচ্ছা, এইখানে একটা ইয়া দিতে হবে, এভাবে দিতে হবে। হ্যাঁ, এভাবে দিতে হবে, এটা বন্ডটা দিতে হবে। ঠিক আছে, সো খেলা যায় NO2 তুমি ভেঙে দেখো, NO2 এরকম না দেখতে, সব জায়গায় কি আছে? ডাবল বন্ড আছে, তাই না? ডাবল বন্ড আছে। ওকে, এটা অ্যাকচুয়ালি এরকম হবে যে এরকম হবে, এরকম হবে, অক্সিজেন মাইনাস এরকম। ঠিক আছে, এরকমই হবে। অর্থাৎ এখানে ডাবল বন্ড আছে না, ডাবল CH তো দেখবা ডাবল বন্ড আছে, C ডাবল বন্ড, ডাবল বন্ড সব জায়গায় আছে। ওকে, সো এগুলো এটসেট্রা, এগুলো হবে কি মেটা নির্দেশক গ্রুপ। শেষ। আচ্ছা, এরপরে ডেফিনেশনটা, মানে এরপরের লেখাটা আমরা লিখতে যাচ্ছি, নিচে জায়গা হবে কিনা একটু দেখতে হবে, নাহলে মুছে ফেলতে হবে। 3 নাম্বারটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। কি বললাম? তারা অর্থ প্যারা অবস্থানে, লিখে ফেলো। তারা না লিখে তুমি লিখবা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, অর্থ প্যারা অবস্থানে। অর্থাৎ বেনজিন বলয়ের, খেয়াল করে দেখো, বেনজিন বলয় লিখো, বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। ইলেকট্রনের ঘনত্ব কি করে? বৃদ্ধি করে। তাহলে বেনজিন বলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি করে? বৃদ্ধি করে। শেষ। এরপর আসি 3 নাম্বার। তো তারা কি করে? এটা কি করে? তারা বেনজিন বলের মেটা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে নাকি বৃদ্ধি করে? মেটা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। তারা কি করে? তারা অর্থ প্যারা অবস্থানে মানে বেনজিন বলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস করে। এই যে এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে হ্রাস, কমিয়ে দেয়, হ্রাস করে। ইলেকট্রন ঘনত্ব কি করে? হ্রাস করে, অর্থাৎ মেটা অবস্থানে বৃদ্ধি করে। অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, আর অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি করে? হ্রাস করে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। বুঝা গেছে? আচ্ছা, লেখা শেষ, আমি জায়গা করে নিচ্ছি। আচ্ছা, ওকে, এখন আমাদেরকে 1 নাম্বারটা মুছতে হবে। লেখা শেষ, পজ করে লিখে ফেলো সবাই। সেটা ঘনত্ব হ্রাস করে এটা মুছে দিচ্ছি। ওকে, শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করব কি 4 নাম্বার পয়েন্টে। 4 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে খেয়াল করে দেখো। মার্কার অলরেডি চলেই গেছে, মার্কারটা একটু ঠিক করে নিয়ে দেখো। দেখো দেখো, এই নির্দেশক গ্রুপ এখানে লিখে দিচ্ছি। দেখো, এই নির্দেশক গ্রুপ গ্রুপগুলো বেনজিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয় করে তোলে। এই নির্দেশক গ্রুপগুলো কি করে? বেনজিন বলয়কে, এই নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয় করে তোলে।
এটা একটু বোল্ড দিয়ে লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, অধিক সক্রিয় করে তুলে। শেষ। ওকে, আচ্ছা, যার জন্য তাদেরকে অ্যাক্টিভিটিং গ্রুপ বলা হয়, যার জন্য তাদেরকে সক্রিয়মূলক বা সক্রিয় নির্দেশকমূলক বলা হয়, যার জন্য তাদেরকে অ্যাক্টিভিটিং গ্রুপ বলা হয়। আর এই পয়েন্টটা লিখবা, সেম পয়েন্ট, এই নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক নিষ্ক্রিয় করে তোলে। অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হচ্ছে বেনজিন বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সক্রিয় করে তোলে, আর এটা হচ্ছে কি করে, নিষ্ক্রিয় করে তোলে। এটা কি করে, নিষ্ক্রিয় করে তোলে। এই যে দেখছো, নিষ্ক্রিয় করে তোলে। ওকে, নিষ্ক্রিয় করে তোলে। যার আমি একটা কাজ করতে পারি, আমি নিষ্ক্রিয়টাকে লাল কালি দিয়ে বোঝাচ্ছি, নিষ্ক্রিয় করে তোলে। হ্যাঁ, নিষ্ক্রিয় করে তোলে। শেষ। আচ্ছা, এটা বুঝে গেছে। এরপরে দেখো 5 নম্বর পয়েন্টে দেখো, 5 নম্বর পয়েন্টে দেখো। আচ্ছা, এই নির্দেশক গ্রুপগুলো হচ্ছে বেনজিন বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা করায় না, সেটা হচ্ছে সক্রিয় করে তুলে লিখছিলাম। এখন 5 নম্বরে লিখবো যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দ্রুত গতিতে ঘটায় এবং কম তাপমাত্রায় ঘটায়। দ্রুত গতিতে এবং কম তাপমাত্রায় ঘটায়। অর্থাৎ এই মূলকগুলা বেনজিন বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এই মূলকগুলা অথবা এই গ্রুপগুলা, হ্যাঁ, এই গ্রুপগুলো বেনজিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত গতিতে, কি বললাম দেখো, দ্রুত গতিতে এবং কম তাপমাত্রায় ঘটায়। ওকে, আচ্ছা, এই যেটা হচ্ছে কি, যে এই গ্রুপগুলো বেনজিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মন্থর গতিতে শেষ। আমার মনে হয় এখানেই কাজ শেষ। এখন আমরা কি করব, এগুলোর অ্যাপ্লিকেশন আলোচনা করব, অর্থাৎ অর্থপ্যারা নির্দেশক গ্রুপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, সেটা চলে যাবে রেজোনেন্সে। সো আমাদের এখন টপিকটা কি, রেজোনেন্স। আমি একটু আবার একটু
বলে নিচ্ছি যে আসলে দেখো একটু সামারাইজ করে নিচ্ছি। হ্যাঁ, সামারাইজটা কি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি দেখো, ফার্স্ট অফ অল কি বলেছিলাম, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, মেটা নির্দেশক গ্রুপ কাকে বলে। আমার দিকে দেখো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ কাকে বলে? যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলের অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করে, সেসব গ্রুপকে বলা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। অর্থাৎ আগে থেকে একটা প্রতিস্থাপক উপস্থিত থাকবে এবং দ্বিতীয় গ্রুপটাকে সে অর্থ প্যারা অবস্থানে অর্থাৎ 2 নাম্বার এবং 4 নম্বরে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দিবে, তাদেরকে বলা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। ডান এন্ড ডাস্টেড। এরপর আসো মেটা নির্দেশক গ্রুপ কাকে বলে? যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলে মেটা অবস্থানে প্রবেশ করবে, অর্থাৎ 4 নম্বর অবস্থানে প্রবেশ করবে না, 2 নম্বরে করবে না, 3 নম্বরে করবে। মেটা অবস্থান মানে 3 নম্বরে। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলের মেটা অবস্থানে প্রবেশ করবে, তাদেরকে বলা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। শেষ। এরপর एग्जांपल হচ্ছে যেগুলো অর্থ প্যারা নির্দেশক গ্রুপ আছে তারা সিঙ্গেল বন্ড, যারা মেটা আছে তারা হচ্ছে কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। শেষ। এখন 3 নম্বরে আমি 3 নম্বর নাকি 2 নম্বর হচ্ছে তারা হচ্ছে কি করে দেখো, অর্থ প্যারা অবস্থানে 3 নম্বর ছিল, 3 নম্বর হচ্ছে অর্থ প্যারা অবস্থানের পয়েন্টে কি যে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হলো হচ্ছে কি করে বেনজিন বলের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। আর মেটা নির্দেশক গ্রুপ কাকে বলে? মেটা নির্দেশক গ্রুপের 3 নম্বর পয়েন্টে কি ছিল, তারা মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি করে বৃদ্ধি করে, কিন্তু অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। 3 নম্বর পয়েন্টে কি অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, আর মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, কিন্তু মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। সেজন্য এদেরকে অ্যাক্টিভিটিং গ্রুপ বলা হয়। কেন? কারণ তারা অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। আর এদেরকে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বলা হয়। কেন? কারণ তারা অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। শেষ। এরপরে আমরা চলে যাব 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে কি ছিল? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে তারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তারা অধিক সক্রিয়। অর্থাৎ অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়। অর্থাৎ অধিক সক্রিয় মানে কি, যে এই নির্দেশক গ্রুপগুলো হচ্ছে বেনজিন বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়ভাবে কি করে বিক্রিয়া করে। অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তারা অধিক সক্রিয় করে তোলে। অর্থাৎ বেনজিন বলয়কে তারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয় করে তোলে আর তারা নিষ্ক্রিয় করে তোলে। আর এখানে কি বলছে দেখো, বেনজিন বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কম তাপমাত্রায় এবং অতিরিক্ত বলতে অধিক দ্রুত গতিতে ঘটায়, আর তারা হচ্ছে বেশি তাপমাত্রায় এবং হচ্ছে কি মন্তর গতিতে ঘটায়। সো আমার মনে হয় আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা চলে যাব রেজোন্যান্স পার্ট 1A। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এখন আমরা চলে যাচ্ছি রেজোন্যান্স পার্ট 1 এ। রেজোন্যান্স পার্ট 1টা একটু কি, রেজোন্যান্সটা একটু আলোচনা করতে হবে আজকে। রেজোন্যান্স আজীবন পড়ে আসছি। রেজোন্যান্স মানে কি? রেজোন্যান্স মানে হচ্ছে অনুরণন। রেজোন্যান্স মানে কি? অনুরণন। রেজোন্যান্স মানে কি? অনুরণন। হ্যাঁ, রেজোন্যান্স মানে কি খেয়াল করে দেখো, অনুরণন। অনুরণন মানে কি সেটা আজকে আলোচনা করব। লিখো, সবাই লিখো। স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য, স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য ডিলোকালাইজড পাই ইলেকট্রন সমূহ স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য ডিলোকালাইজড পাই ইলেকট্রন সমূহ বারবার একই বিন্দুতে ফিরে আসার ঘটনাকে বারবার একই বিন্দুতে ফিরে আসার ঘটনাকে বারবার একই বিন্দুতে ফিরে আসার ঘটনাকে রেজোন্যান্স বলে। ঘটনাকে কি বলে? রেজোন্যান্স বা অনুরণন বলে। ওকে, ফার্স্ট অফ অল এখানে স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ মানে কি বুঝি নাই, ডিলোকালাইজ মানে বুঝি নাই। ডিলোকালাইজ মানে হচ্ছে যারা লোকাল না। ধরো আমি কোথায় থাকি? চট্টগ্রামে। আমি চট্টগ্রামের বাসিন্দা। আমি ঢাকায় গেলে আমি কি লোকাল ছেলে বলা যাবে? আমাকে বলা যাবে না, কারণ আমি ঢাকায় গেলে ডিলোকাল হয়ে যাব। অর্থাৎ ডিলোকাল মানে হচ্ছে যারা লোকাল না। ওকে, আচ্ছা, এখনো তো কিচ্ছু বুঝি নাই। আচ্ছা, এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে জানো? ডিরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, যেটা তোমাদের অ্যাডমিশন বলো, অ্যাডমিশন দিকে একাডেমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি তো অবশ্যই একাডেমিক পরীক্ষা আগে দিবা, অ্যাডমিশন দিবা তুমি পরে, যদিও বলা যাচ্ছে না, এখানে অনেকগুলো অ্যাডমিশন ব্যাচ স্টুডেন্ট থাকতে পারো। যাই হোক, দেখো। সো কোশ্চেন নাম্বার 1 হচ্ছে ফেনল কেন অর্থ প্যারা নির্দেশক? মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, ফেনলের
যেমন তুমি একটু আগে প্রশ্ন করছিলা যে ফেনলের OH মূলক কেন অর্থপ্যারা হচ্ছে, এক। আরেকটা প্রশ্ন তুমি করেছিলা যে OH মূলকের যখন প্রতিস্থাপন হয়, মানে ফেনল যখন প্রতিস্থাপন হয় সেটা অর্থ এবং প্যারাতে কেন হচ্ছে, প্রশ্ন আসতে পারে না, সেটা ব্যাখ্যা তুমি একটু পরে এখন জানবা। ফেনলের OH মূলক অথবা OH গ্রুপ আর মূলক সেম কথা, ফেনলের OH মূলক কেন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। ফেনলের OH মূলক বা OH গ্রুপ, ফেনলের OH গ্রুপ কেন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। খুবই সিম্পলি আমি আনসার দিব, তুমি জাস্ট এখন তাকায় থাকো, আমি কিভাবে পড়াচ্ছি একটু তাকায় থাকো, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমরা রেজোনেন্স পড়বো এখন, এবং আমরা ফুল এই যে যারা ডেফিনেশনটা বুঝতে পারো না, কেউ তো ডেফিনেশন, যারা দেখতেছো কেউ ডেফিনেশন বুঝতে পারো না, তার ডেফিনেশনটা এখন ভালোভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ বুঝতে পারবো। আমি এরকম টোটাল কয়টা বলে রাখবো, একটু সুন্দর করে রাখতে হবে, না হলে কিন্তু জিনিসটা খুব খারাপ দেখা যাবে। আমি টোটাল এরকম 5টা বলে রাখবো। কয়টা বলা হয়, একটা গেল, দুইটা গেল, তিনটা গেল, চারটা গেল, 1 2 3 4 5টা, টোটাল কয়টা রাখবো, 5টা রাখবো। আমি এখানে কি পড়াচ্ছি, রেজোনেন্স পড়াচ্ছি। সো রেজোনেন্সের মতো অর্থপ্যারার কথাগুলো কিন্তু চলে আসবে, খেয়াল করে দেখো। এখানে আমি ডান হাত দিয়ে লিখি না, ডান হাত দিয়ে লিখছি, আমি ডান হাত দিয়ে লিখি, ডান হাত বরাবর এই জিনিসগুলো দিয়ে দিব। এরপর আমি আবার ডান হাত দিয়ে লিখি, ডান হাত দিয়ে আমি এই দাগটা দিব, এবং এটার অপোজিট এটা দিব। ওকে, আচ্ছা। এরপর এটা কি, এটাকে যদি আমি 1 নাম্বার বলি চিত্র, এটাকে আমি 2 নাম্বার বলবো, তাই না? 1-এর বিপরীত হবে, বলো 1-এর বিপরীত হবে 5, 1-এর বিপরীত হবে 5, অর্থাৎ এটা ডান পাশে আছে না, এটা হয়ে যাবে বাম পাশে, এটা এখানে আছে না, অর্থাৎ ফুল বিপরীত হয়ে যাবে, শেষ। 2-এর বিপরীত হবে 4, 2-এর বিপরীত 4 কেমনে, এইভাবে, আর মাঝখানেটা থাকবে এরকম। স্যার কি আছেন একটু খেয়াল করে দেখো আগে, খুবই ইন্টারেস্টিং এটা। আচ্ছা, ফেনল মানে কি, উপরে কি থাকবে বলো, OH থাকবে। একটু আগে আমি বলছিলাম OH এর লোন পেয়ার থাকে কয়টা, কয়টা থাকে বলো, 2 জোড়া, এই একটা, এই একটা, কয়টা থাকবে, 2টা থাকবে। OH এর লোন পেয়ার কয়টা থাকবে, 2টা থাকবে। সো এখানে নরমালি হয়টা কি দেখো, তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, এবং তোমার একটা গরিব বন্ধু আছে, গরিব বলা উচিত না, মানে একটু ধরো কম স্টেবল, টাকা পয়সার দিকে একটু ফাইন্যান্সিয়ালি কম স্টেবল, সে একজন আছে, এবং সে তোমার সাথে সবসময় কানেক্টেড, হ্যাঁ। সো তুমি তাকে কি করবা, ফাইন্যান্সিয়ালি তুমি তাকে হেল্প করার ট্রাই করবা। সেম কাহিনী এখানে হচ্ছে যে ফেনলের সাথে, সরি বেনজিনের সাথে একটা OH মূলক আছে, OH মূলকের কাছে 1 জোড়া লোন পেয়ার আছে, আসলে 1 জোড়া না 2 জোড়া লোন পেয়ার আছে। সো লোন পেয়ার মানে তার কাছে অনেক কিছু টাকা আছে, টাকা পয়সা আছে, লোন পেয়ারকে টাকা পয়সা পাবো, সে কি করে, কিছু টাকা পয়সা সে বেনজিন বলয়কে দান করার চেষ্টা করে, বেনজিন বলয়কে কি করে, দান করার চেষ্টা করে। সো দান করলো। এখন অলরেডি বেনজিন বলয় এখানে কার্বন না, এটা খেয়াল করে দেখো, এখানে কার্বন। আমি একটু এটা এভাবে আকার, রিজনটা হচ্ছে যাতে তোমাদেরকে ফিল করাতে পারি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে বেনজিন বলয়, বেনজিন বলয় প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ডাবল বন্ড, ডাবল বন্ড। অলরেডি প্রত্যেকটা কার্বনের 4টা হাত ফিল আপ হয়েছে। এই অবস্থায় বেনজিন বলয়ের উপরে কি আছে বলো, OH আছে। আচ্ছা, OH আসলে H-টাকে রিপ্লেস করে, সবাই জানো, এটা তো জানো ভাইয়া এখন, ঠিক আছে। OH আসছে হাইড্রোজেনকে রিপ্লেস করে, আচ্ছা। সো রিপ্লেস করে সে আসলো, এখন কার্বন 4টা হাত ফিল আপ হয়েছে। OH এর কি আছে বলো, লোন পেয়ার আছে, কয়টা আছে, 2টা আছে। একটা লোন পেয়ার মানে 1 জোড়া লোন পেয়ার সে OH কে দিল। আমাকে বলো 1 জোড়া লোন পেয়ার মানে হচ্ছে একটা বন্ড না, কারণ একটা বন্ড হচ্ছে একটা লোন পেয়ার দিয়ে হয়, মানে একটা লোন পেয়ার বলতে 1 জোড়া লোন পেয়ার দিয়ে গঠিত হয়। একটা বন্ড মানে একটা হাত 1 জোড়া লোন পেয়ার দিয়ে গঠিত হয়। সো 1 জোড়া লোন পেয়ার দিচ্ছে মানে হচ্ছে কি, যে একটা হাত দিয়ে দিচ্ছে, একটা হাত দিয়ে দিচ্ছে, সো একটা হাত চলে আসছে। এখন কার্বনের হাত কয়টা হয়ে গেছে, 5টা। 5টা মানে দেখো 1 2 3 4 5টা হাত হয়ে গেছে। সো 5টা হাত মানে কি অতিরিক্ত হাত না, সে অতিরিক্ত হাত। ধরো আমি তোমাকে 3 প্লেট ভাত দিছি, তুমি খেতে পারবা হচ্ছে 1.5 প্লেট বা 1 প্লেট, বাকি ভাতগুলো তুমি কি করবা, তোমার পাশের জনকে দিয়ে দিবা। পাশের জন যদি কেউ যদি বসে থাকে তাকে তুমি পাস করে দিবা।
এই কার্বনের বেচারা 5টা হাত হয়ে গেছে, সে এতগুলো হাত নিতে পারবে না, সে কি করে তার একটা হাত সে পাশের কার্বনকে দিয়ে দিবে। এখানে কাহিনী হয়েছে, তার কাছে কয়টা হাত দিছে, 2টা হাত হয়ে গেছে, এই একটা হাত, এই হাতটা অথবা এই হাত বলতে এখানে পাইলেটন কোনটা, এটা এই পাইলেটনটা সে পাশের কার্বনকে দিয়ে দিবে, পাশের কার্বনকে দিয়ে দিবে। পাশের কার্বনকে কিভাবে দিচ্ছে খেয়াল করে দেখো, এইভাবে, এই পরেরটাতে দেখাচ্ছে এইভাবে পাশের কার্বনকে দিয়ে দিছে। এটা হাত, অনেকে বলতে পারছেন এটা কি দিয়েছেন, এটা হাত দিছি, হাত এই হাতটা, বুঝা গেছে। এখন এখানে ডাবল বন্ড চলে আসছে না, এখন এখানে কি আছে, লোন পেয়ার আছে। আমি আবার বুঝাবো, যারা বুঝতেছে না আমি আবার বুঝাবো। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এটা আসছি, ভেরি গুড। এখন এটা কি আমাকে বলো, কিছু আক্স করে, এটা কি, এটা হচ্ছে পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন হচ্ছে সঞ্চরণশীল। তারা কি, তারা সঞ্চরণশীল বলতে তারা ঘূর্ণনশীল, তারা ঘুরতে পছন্দ করে, তারা সব সময় ঘুরতে পছন্দ করে। তারা অনেকটা বলতে পারো ছেলেদের মতো, ছেলেরা যেভাবে বাসায় স্টেবল থাকে না, ঘুরতে পছন্দ করে, মেয়েরা তো আসলে বের হতে পারে না তেমন একটা, তবে ছেলেরা বেশি ঘোরাঘুরি করে। সো ছেলেদের মতো সে হচ্ছে কি সঞ্চরণশীল, অর্থাৎ সে ঘূর্ণনশীল, সে ঘুরতে চায় বেশি। আসলে ভুল বলছি, মেয়েরাও ঘুরতে চায়, যাই হোক, ডোন্ট মাইন্ড, সি ইউ নট ফর মাইন্ড, ওকে। দেখো এখন এই কি করে সে ঘুরবে, সে এখানে চলে আসবে, আসছে এখানে। আমি আগে থেকে দিয়ে দিছি, এটা আসলে আগে থেকে দেওয়া উচিত না, আমি এটা আসলে আগে থেকে দিয়ে দিছি, এটা আগে থেকে দেওয়া উচিত না। ধরো আমি এগুলো আমি কিছুই দিই নেই, আমি এগুলি কিছুই দিই নেই, একটু জন্য মনে রাখো, আমি এগুলি কিছুই দিই নেই, ওকে, মনে করো এগুলো সবগুলো খালি। সো সে এখানে আসছে না, অর্থাৎ এখানে দিয়ে দিছি, দেখছো, এই তো বোঝা গেছে, বোঝা গেছে। এবং আগেরটা তো আগের মতো ছিল, শেষ। মানে এগুলো আগে থেকে দেওয়ার অর্থ হচ্ছে জিনিসটা তোমাকে একটু ক্লিয়ার করা, ইজি করা। সো এখানে দিয়ে দিছে না, এই জায়গায় আসছে। এখন এই জায়গায় যদি আসে, অলরেডি হচ্ছে তার কয়টা হাত ফিল আপ হয়েছে, 1 2 3 4। এই কার্বনের, এই খেয়াল করে দেখো, এই কার্বন অলরেডি 4টা হাত ফিল আপ হয়ে গেছে। এখন তুমি তাকে আরেকটা হাত যখন দিবা, তখন তার কাছে 5টা হাত হয়ে যাবে, অর্থাৎ এখানে যখন আরেকটা হাত আসবে, আসছে না, এখন 5টা হাত হয়ে গেছে, 1 2 3 4 5। তখন এই কার্বন বলবে, আরে ভাই একটা কাজ করো, আমার হাত 5টা হয়ে গেছে, একটা কাজ করো, পাশের কার্বনকে আমি আমার হাত একটা দিয়ে দিব, কারণ আমার ওভারলোড হয়ে গেছে। সো সে কি করে, পাশের কার্বনটাকে সে তার হাতটা দিয়ে দিবে। এখন এই পাইলেটন আবার হচ্ছে ঘূর্ণনশীল, সে ঘুরতে থাকে, কারণ সে স্টেবল না, যে সে কখনো স্টেবল হবে না। আচ্ছা ঘুরে কেন, ঘোরার অর্থ হচ্ছে খেয়াল দেখো, স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য, ব্যালেন্স করার জন্য। কোনো না কোনো জায়গায় ইলেকট্রনের ঘাটতি আছে, বা কোনো না কোনো জায়গায় হাতের ঘাটতি আছে। সো ইলেকট্রন কাঠামোটাকে ব্যালেন্স করার জন্য ডিলোকালাইজ পাইলেটন সমূহ, অর্থাৎ এগুলো হচ্ছে ডিলোকালাইজ পাইলেটন সমূহ, এগুলোকে বলা হচ্ছে ডিলোকালাইজ পাইলেটন। অর্থাৎ ডিলোকালাইজ পাইলেটন সমূহ তারা কি করে, ঘুরতে থাকে, অর্থাৎ রোটেট করতে থাকে। সো রোটেট করতে করতে তারা যখন আবার একই বিন্দুতে ফিরে আসে, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি, রেজোন্যান্স। এখন খেয়াল করে দেবে, এই জায়গায় যখন আসছে, তাহলে এই জায়গায় আসছে, এটা আসছে না, আর এটা তো আগের মতো ছিলই, এটা আগের মতো আছে, আর এই জিনিসটা এখন এই জায়গায় আসছে, এই জায়গায় দিছি, বুঝা গেছে। এখন এখানে যখন এই হাতটা আসবে, অর্থাৎ এখন চলে আসছে কোন জায়গায় জানো, এটা আমি মুছে দিচ্ছি একটু, এখন চলে আসছে এই জায়গায় বলতে এই জায়গায় চলে আসছে। এই জায়গায় আবার কার্বনের কয়টা হাত ফিল আপ হয়ে গেছে, 5টা হাত ফিল আপ হয়ে গেছে। এখন 5টা হাত বলছে, আরে ভাই আমি কার্বনের 5টা হাত আমি নিতে পারবো না, তাহলে আমি কি করি, মানে কোন হাত, এই কার্বনে 5টা হাত ফিল আপ হয়েছে। দেখো এখানে আমি যদি দিই 1 2 3 4 5, তো 5টা হাত ফিল আপ হয়ে গেছে না। এখন সে কি করে, এই হাতটা মানে এই কার্বনটা কি করে, যেহেতু 5টা হাত তার ফিল আপ হয়ে গেছে, যখন এটা যখন এখানে আসবে, তখন এই কার্বনের 5টা হাত ফিল আপ হয়ে যাবে। তখন সে কি করে, পাশের কার্বনকে এটা দিয়ে দেয়। শর্টকাট আছে, যারা বুঝতেছে না তারা আবার শর্টকাট আলোচনা করবো, টেনশন নিও না, বুঝা গেছে। আচ্ছা এখন সব জায়গায় এইভাবে দিয়ে দাও। আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি, একটা তো লোন পেয়ার অলরেডি চলে গেছে, তাই না। সো লোন পেয়ার ইলেকট্রন যখন চলে যাবে, মনে রাখবা তোমার থেকে ইলেকট্রন চলে গেলে সেখানে পজিটিভ হবে, ইলেকট্রন চলে গেছে না, সেখানে একটা পজিটিভ চার্জ দিতে হবে, ওকে। আচ্ছা এখন এটা তো আবার হচ্ছে ঘুরতে থাকে, সে এখানে আসবে, এখানে আসছে, দেখছো। এখন এটা তো আগের মতো এভাবে ছিল, সেটা বসে যাবে। অর্থাৎ স্যার আমি কিচ্ছু বুঝতেছি না স্যার, আমি মাথায় কিচ্ছু ঢুকতেছে না স্যার, আবার বুঝান স্যার। ওকে ভেরি গুড, আবার বুঝাবো। দেখো এটা কি ছিল, এখানে আসছে, আগের মতো কি ছিল স্যার, এখনো বুঝি না। আচ্ছা আবার বলতেছি, ফার্স্টে এটা কমপ্লিট করে ফেলি। OH একবার কখনো বোঝা সম্ভব না, ওকে। আচ্ছা এখন এটা যখন এখানে আসছে, তখন এই কার্বনের 5টা হাত ফিল আপ হয়ে গেছে না, 1 2 3 4, এবং OH নিচে কয়টা, সরি 1 2 3 4।
দেখো 1 2 3 4 5 1 2 5টা হাত ফিল আপ হয়ে যাবে। এখানে যখন এই বন্ডটা আসবে 1 2 3 4 5, অর্থাৎ দেখো এখানে যখন ডাবল বন্ড যখন চলে আসবে, ডাবল বন্ড তো অলরেডি ছিল, এখানে যখন 8টা হাত আসবে দেখো 1 2 3 4 5, 5 বলতে এখানে তো আগে ছিল না, তো 1 2 3 4 5, 5টা হাত ফিল আপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করি, যখন এটা যখন আসছে তখন এই যে দুইটা ইয়া ছিল, দুইটা যে হচ্ছে কি ছিল বলো, বন্ড ছিল না এখানে, প্লাসটা আমি একটু এই জায়গায় দিচ্ছি, দুইটা যে বন্ড ছিল এই একটা বন্ড সে আবার প্লাসকে দিয়ে দিবে। এখন তুমি বলতে পারো স্যার ঘুরে ফিরে নিচে আবার দিছে, স্যার ফিজিক্সের ক্ষেত্রে তো হচ্ছে এখানে কাজের পরিমাণ শূন্য, কাজই তো হয়নি স্যার, কারণ দিছে আবার নিচে। বাট দেখো দিছে নিচে সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে এখানে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা আমাকে বলো? এখানে 2 4 2 4 এবং 6 নাম্বার পজিশনে, 2 হচ্ছে এটা 1 2 3 4, এই 4 এই 6, 2 এবং 4 এবং 6 নাম্বার পজিশনে আমি দেখতে পাচ্ছি মাইনাস। মাইনাস মানে বুঝো, 2 4 এবং 6 নাম্বার পজিশনে অর্থ অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই ফেনল ওএসটা ছিল অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশকের কাজটা কি বলছিলাম? অর্থ প্যারা। অর্থ বলতে কোনটা? এই অর্থ, এটা অর্থ, আর এটা হচ্ছে প্যারা। অর্থাৎ এই অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে মাইনাস আসা মানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়া। সো আমি এখানে একটা তীর চিহ্ন ব্যবহার করে দিব, উপমুখী তীর চিহ্ন দিব, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা স্টেপ বাই স্টেপ সম্পন্ন হচ্ছে। কিভাবে সম্পন্ন হচ্ছে বলো? স্টেপ বাই স্টেপ সম্পন্ন হচ্ছে। সো খেয়াল করে দেখো, অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, মাইনাস মাইনাস মাইনাস। আচ্ছা এখানে আমি একটা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব, দিয়ে আমি এখন বুঝাচ্ছি যে আমার পায়ের ইলেকট্রনগুলো ঘুরতেছে না, সো ঘোরাটাকে আমি দিব হচ্ছে এরকম করে, অথবা আমি ডিরেক্ট দিতে পারি, আমি চাইলে ডিরেক্ট দিতে পারি এভাবে, হ্যাঁ, ডট দিয়ে দেখানোর দরকার নেই। আর উপরে তুমি সুন্দর করে ওএসটা দিয়ে দিবা। বইয়ের মধ্যে হয়তো ডট ডট করে দেওয়া আছে, বাট দেওয়ার দরকার নেই, এভাবে দাও। বোঝা গেছে? আচ্ছা, অনেক সময় বইয়ের মধ্যে এখানে আংশিক ঋণাত্মক আংশিক ঋণাত্মক দেওয়া থাকে, দরকার নাই, তো তুমি দাও 2 4 6 অবস্থানে কি হয়েছে? ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে। আচ্ছা এখন ফেনলের যখন প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, খেয়াল করে দেখো, ফেনলের যখন প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, ঘটতেছে না? কই ঘটতেছে একটু খেয়াল করে দেখি তো, দেখো ফেনলের যখন ধরো ক্লোরিন আসছো, হ্যাঁ ক্লোরিনের মধ্যে কোনটা আসবে? পজিটিভ চার্জটা আসবে, ইলেকট্রোফাইলটা আসবে। সো ইলেকট্রোফাইল মানে কি? সে ইলেকট্রন লাভার। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভার, সে ইলেকট্রনকে পছন্দ করে। ক্লোরিনের মধ্যে কি আছে বলো? পজিটিভ আছে না? ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনকে পছন্দ করবে। এখন আমাকে বলো সে মাইনাস কোথায় কোথায় আছে? মাইনাস আছে হচ্ছে এই জায়গায়, এই জায়গায়। এভাবে পরীক্ষা আঁকবা না এটা, তবে দেখাচ্ছি মাইনাস কোন জায়গায়, 2 4 এবং 6, সে কোথায় কোথায় যুক্ত হবে বলো? ওএইচ, সে যুক্ত হবে একটা এই জায়গায়, সে আরেকটা কোথায় যুক্ত হবে বলো? সে আরেকটা কোথায় যুক্ত হবে? এই জায়গায়। এখন অনেকে বলতে পারো ভাইয়া আপনি হচ্ছে এখানে 2 নাম্বার দিয়েছেন, 6 নাম্বারে কেন দেন নাই? এটা আর 2 এবং 6 সেম কথা, 2 এবং 6 সেম কথাই, কারণ তুমি এদিক থেকে গেলে 2, আবার এখানে ক্লোরিন দাও, এটা বাদ দিয়ে এখানে দাও ক্লোরিন, সেম 2 নাম্বার পজিশনে হবে। এখন আমাকে বলো সে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করছে না, অর্থাৎ এটা কি আমাকে বলো? অর্থ না? অর্থ, আর এটা কি? প্যারা। অর্থাৎ অর্থ ক্লোরোফেনল, প্যারা ক্লোরোফেনল। কেন হয়েছে বলো? কারণটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হওয়ার কারণে, কারণ অর্থ প্যারা নির্দেশক হচ্ছে বেনজিন বলয়ে। এই যে এতক্ষণ ধরে আমি একটা কথা লিখছিলাম না, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বলে কি করে? বেনজিন বলে অর্থ প্যারা অবস্থান, অর্থাৎ 2 4 এবং 6 নিয়ন অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি করে? বৃদ্ধি করে। বৃদ্ধি করছে 2 বলতে এটা 2 4 6, 2 4 অথবা 2 4 6। ওকে, আচ্ছা এখন এটা লেখার পরে তোমাকে কিছু ব্যাখ্যা লিখতে হবে। সবাই কি ব্যাখ্যা লিখতে রাজি আছো? এখন ব্যাখ্যা লিখতে কি রাজি আছো? ব্যাখ্যা কি লিখে দিব? জি ভাইয়া ব্যাখ্যা লিখে দেন। খুব সুন্দর করে ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, আদর করে করে ব্যাখ্যাটা লিখে দিব সবাইকে। খুবই ইন্টারেস্টিং, দেখো পড়াইতে মজা লাগে এগুলা। ব্যাখ্যাটা খেয়াল করে দেখো সবাই, ব্যাখ্যাটা খুবই সিম্পল। দেখো ব্যাখ্যাটা হচ্ছে, পরীক্ষা যদি প্রশ্ন আছে ফেনল ওএইচ গ্রুপ কেন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, তুমি লিখবা আমরা জানি ফার্স্ট অফ অল অর্থ প্যারা নির্দেশক গ্রুপের ডেফিনেশন দিবা। ডেফিনেশন কি দিবা? ডেফিনেশন অফ, কিভাবে লিখবা দেখো, ডেফিনেশন অফ
অর্থোপ্যারা, ডেফিনিশন অফ অর্থোপ্যারা, ডেফিনিশন অফ অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ। দেখা যাচ্ছে কিনা দেখি, ডেফিনিশন অফ অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ। অথবা একটু এভাবে দাও, ডেফিনিশন অফ অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ লিখছো? ওকে, শেষ। এরপরে লিখবা, আমরা জানি ফেনলের ওএইচ মূলক হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ, নিম্নতা ব্যাখ্যা করা হলো। ওকে, ফেনলের ওএইচ মূলক অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ কি লিখবা? দেখো, ফেনলের অর্থোপ্যারা, খুবই সিম্পল একটা ব্যাখ্যা। আমি কিন্তু বানিয়ে লিখতেছি, আমি কখনো মুখস্থ, আজ পর্যন্ত আমি কখনো এগুলো মুখস্থ করিনি। বিলিভ করবা, জীবনও মুখস্থ করি। আমি কিভাবে লিখছি দেখো, ফেনল ওএইচ মূলক অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ। কারণ 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 এখন শুরু করো, বিসমিল্লাহ করে শুরু করো। আচ্ছা, কারণটা কি? কারণটা হচ্ছে ফেনলের ওএইচ মূলকে দুই জোড়া, কয় জোড়া? দুই জোড়া লোন পেয়ার, তুমি বাংলায় লিখবা মুক্ত জোড় ইলেকট্রন, অর্থাৎ দুই জোড়া লোন পেয়ার, অথবা বলতে পারো দুইটা লোন পেয়ার। ওকে, দুইটা লোন পেয়ার। আসলে লোন পেয়ার বলতে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। আমি বাংলায় লিখতেছি, অথবা এটি লিখতে পারো দুইটি মুক্ত জোড় ইলেকট্রন আছে। এত কথা না, সবচেয়ে বেস্ট হয় দুইটি, কারণ জোড় মানে হচ্ছে জোড় না, জোড়া। দুইটি মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। কারণ রয়েছে মূলকে দুইটি মুক্ত ইলেকট্রন উপস্থিত লিখো, উপস্থিত লিখো। লিখছো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তার এর মধ্যে একটি লোন পেয়ার ওএইচ মূলক বেনজিন বলয়ে ঠেলে দে। পারবা? বেনজিন বলয়ে লিখছো? বেনজিন বলে ঠেলে দে, লিখছো? এর মধ্যে একটি লোন পেয়ার ওএইচ মূলক বেনজিন বলে ঠেলে দে। তখন খুবই ইম্পর্টেন্ট কথা, তখন অনুরণনের মাধ্যমে, একটু সুন্দর করে লিখি, তখন আমি একটু সুন্দর করে লিখতেছি তো, তখন রেজোনেন্সের মাধ্যমে, স্যার অনেক সুন্দর করে লিখতেছেন, কি বাজে হ্যান্ডরাইটিং আপনার। তখন রেজোনেন্সের মাধ্যমে, বাজে এত বেশি বাজে বলা যাবে না, তবে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। তখন রেজোনেন্সের মাধ্যমে অথবা অনুরণনের মাধ্যমে অর্থ ও প্যারা অবস্থানে দেখা যাচ্ছে কিনা দেখতে হয়। আসলে লাইভ ক্লাস নামে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। অর্থ প্যারা অবস্থানে তখন রেজোনেন্সের মাধ্যমে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব নিচে আর লেখা যাবে না। ওকে, অর্থাৎ আমি এই জায়গায় লিখে দিচ্ছি, অর্থাৎ এখন আমি শুরু করছি, অর্থাৎ এই জায়গা থেকে, অর্থাৎ 2,4,6 অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। শেষ। অর্থাৎ 2,4,6 অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি পায়? বৃদ্ধি পায়। যার কারণে ফলে লিখো, ফলে নবাগত প্রতিস্থাপকটি, ফলে নবাগত প্রতিস্থাপকটিকে অর্থ ও প্যারা অবস্থানে প্রবেশের জন্য প্রস্তুত করে দেয়। শেষ। ফলে নবাগত, অর্থাৎ ইলেকট্রোফিলের আক্রমণ অধিকতর সহজ হয়। ফলে যার অর্থাৎ এটা লিখতে পারো, অর্থাৎ ইলেকট্রোফিলের আক্রমণ অধিকতর সহজ হয়। অর্থাৎ ইলেকট্রোফিলের আক্রমণ, নবাগত প্রতিস্থাপক মানে হচ্ছে ইলেকট্রোফিল, অর্থাৎ ইলেকট্রোফিলের আক্রমণ
এগুলো একটা পারলে বাকি সবগুলো পারবা, অধিকতর সহজ হয়। যার কারণে আমরা বলতে পারি ফেনলের OH মূলক অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। কেন? কারণ নবাগত প্রতিস্থাপকটি অর্থপ্যারা অবস্থানে প্রবেশ করে। কেন? কারণ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় অর্থপ্যারা অবস্থানে। কারণ এখানে প্রতিস্থাপকটা মানে ক্লোরিন ইলেকট্রোফাইলটা সে প্রবেশ করবে যেখানে মাইনাস আছে 2 এবং 4-এ, 2 এবং 4-এ। সো 2 এবং 4-এ কেমন হয়েছে? রেজোনেন্সের কারণে হয়েছে। নিম্নতা রেজোনেন্সের মাধ্যমে দেখানো হলো। সো রেজোনেন্সটা লিখে দিবা। ওকে, আচ্ছা, যারা রেজোনেন্স এখনো বুঝো নাই, যারা এখনো রেজোনেন্স বুঝো নাই, তারা আজকে ক্লাসটা এখানে শেষ করতে হবে, কারণ আমি ডিউরেশন কখনো 55 মিনিট থেকে বেশি রাখি না। সো রেজোনেন্সটা আমরা লেকচার নাম্বার 33-তে আলোচনা করব আবার। ওকে, মোস্ট প্রবাবলি রেজোনেন্সটা 33 লেকচার নাম্বার 33-তে আলোচনা করব, আবার 34-এ আলোচনা করব। ওকে, 33 এবং 34-এ আলোচনা করব। সো সবাইকে বলবো যে যারা আজকের ক্লাসটি বুঝে নাই তারা 33 এবং 34 দেখবে। ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, সো এখন এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আমরা শুরু করব 33 এবং 34 লেকচারে, যেখানে আমাদেরকে আলোচনা করা হবে অর্থপ্যারা নির্দেশক গ্রুপের আরো কিছু ডিটেলস এবং মেটা নির্দেশক গ্রুপের আরো কিছু ডিটেলস। ওকে, ভালো থাকবে সবাই।